আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পৃষ্ঠা ৭৭-এর পাঠ ঘুরে আসি সোনারগাঁও নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমরা কে কে সোনারগাঁওয়ের নাম শুনেছ? কখনো কি তোমরা সোনারগাঁও ঘুরতে গিয়েছো? যদি যেয়ে থাকো আমাকে কমেন্টস করে জানাবে। আর আজকে আমরা সোনারগাঁও সম্পর্কে অনেক সুন্দর সুন্দর ধারণা পাবো। প্রথমেই এখানে একটি ছবি দেওয়া আছে, লেখা আছে এটা হচ্ছে পানামনগর সোনারগাঁও। চলো শুরু করি। জানুয়ারির মাঝামাঝি, শীতের সকাল, কুয়াশার আবরণ ভেদ করে সূর্য কেবল উঁকি দিচ্ছে আকাশে। এর মধ্যে সবাই পৌঁছে গেছে স্কুলে। সাবিহা, নমিতা, কবির, সুবীর সবাই। হাসান স্যার তো আগেই এসে গেছেন। সবাই যাবে শিক্ষা সফরে। ঐতিহাসিক সোনারগাঁও যাবে তারা। কি আনন্দ, কি উল্লাস সবার মনে। সাবিহা ভাবছিল, সোনারগাঁও আসলে দেখতে কেমন? এটা কি সোনা দিয়ে মোড়া কোনো গ্রাম? হঠাৎ তার চিন্তায় ছেদ পড়ল। হাসান স্যার সবাইকে বাসে ওঠার জন্য তাড়া দিলেন। সবাই সুশৃঙ্খল হয়ে বাসে বসল। হাসান স্যার এবার ঢাকার একটি ম্যাপ ঝুলিয়ে দেখালেন। বললেন, এই দেখো সোনারগাঁও। ঢাকা থেকে সোনারগাঁয়ের দূরত্ব ২৭ কিলোমিটার। এটি নারায়ণগঞ্জ জেলার। ঢাকার দক্ষিণ পূর্বে এই প্রাচীন নগরী সোনারগাঁয়ের অবস্থান। সবাই মনোযোগ দিয়ে শুনছিল হাসান স্যারের কথা। তিনি জানালেন, আমরা গুলিস্তান যাত্রাবাড়ি ফেলে এসেছি। এবার আমাদের বাস চলছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। কাঁচপুর ব্রিজ পার হয়ে একটু গেলেই সোনারগাঁও। দেখতে দেখতে বাস এসে পৌঁছালো সোনারগাঁও। সোনারগাঁয়ের মাটিতে পা দিয়ে সাবিহার মন খুশিতে ভরে উঠল। চারদিকে সবুজ গাছপালা আর শীতের সকলের মিষ্টি রোদ্দুর। প্রথমেই তাদের চোখ পড়ল এক গম্বুজ বিশিষ্ট একটা প্রাচীন মসজিদ। স্যার বললেন, এটা হচ্ছে গোয়ালদি মসজিদ। মোগল স্থাপত্যশৈলীর অপূর্ব নিদর্শন রয়েছে এই মসজিদে। তবে এটা তৈরি হয়েছিল মোগলরা বঙ্গদেশে আসারও আগে। হাসান স্যার আরও জানালেন, প্রাচীনকালের সমৃদ্ধ নগর সুবর্ণগ্রাম। পরে এর নাম হয় সোনারগাঁও। ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী। ঈশা খাঁ ছিলেন এই অঞ্চলের শাসক। সোনারগাঁয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকা পানামনগর। এই যেন নগরের মধ্যে আরেক নগর। সাবিয়ার ভাবতে আর বেড়াতে বেশ ভালোই লাগছে। এখানে একটা মাত্র রাস্তা, তার দুই পাশে সারি সারি প্রাচীন দালান। দালানগুলো খুব উঁচু নয়, সবই দোতলা, প্রায় ১০০ বছরও আগের তৈরি। এখানেই ধনী ব্যবসায়ী বসবাস করতেন। সোনারগাঁও তখন ছিল মসলিন কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান। সোনারগাঁয়ে তৈরি মসলিনের বিশ্বজোড়া খ্যাতি ও কদর ছিল। পরে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে এটি। কিন্তু এদেশে ইংরেজরা আসার পর দেশি কাপড়ের কদর কমে যায়। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে লোকশিল্প জাদুঘর সোনারগাঁও। তখন বিলেতি কাপড় আসা শুরু করে এদেশে। বন্ধ হয়ে যায় এখানকার ব্যবসা বাণিজ্য। এই শহরের পুরানো দালানগুলো বাংলার অভূতপূর্ব স্থাপত্য শৈলীর সাক্ষী। আমরা সংস্কৃতি নিদর্শন হিসেবে যেন সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমাদের সংস্কৃতি নিদর্শন হিসেবে যেন সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সবশেষে আমাদের শেষ গন্তব্য সোনারগাঁও লোকশিল্প জাদুঘর দেখার পালা। একটি দেশের শিল্প, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের যাবতীয় নিদর্শনই জাদুঘরে সংরক্ষিত থাকে। সোনারগাঁয়ের জাদুঘরে ঢুকতে ঢুকতে সবুজের স্নিগ্ধ পরিবেশে সাবিহার মনটা ভরে গেল। কি চমৎকার একটা লেক, শান্ত পুকুর আর গাছগাছালিতে ভরা চারপাশ। প্রথমেই সবাই ঢুকে পড়ল লোকশিল্প জাদুঘরে। জাদুঘরটা সাধারণ জাদুঘর নয়, লোকশিল্পের জাদুঘর। আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে বলে লোকশিল্প। হাসান স্যারের কথাটা বুঝিয়ে দিলেন। যে বাড়িতে জাদুঘরটা করা হয়েছে তার আদি নাম বড় সর্দার বাড়ি। দারুণ কারুকাজ করা এর প্রবেশপথ। কত জিনিস যে আছে দেখবার শিখবার। কাঠের তৈরি জিনিস, মুখোশ, মৃৎপাত্র, মাটির পুতুল,
বাঁশ, লোহা, কাঁসার তৈরি নানা জিনিস। অলংকারিতে দেখে সবাই বিস্মিত। কি সুন্দর জামদানি শাড়ি আর কি বাহার ওই নকশি কাঁথার। সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী জয়নুল আবেদিন। তার সংগ্রহশালায় গিয়ে আরও মুগ্ধ সবাই। তিনি ছিলেন অনেক বড় শিল্পী। দেখো এখানে শখের হাড়িতে, মানে এই হাড়িগুলোকে বলা হয় শখের হাড়ি, যেখানে বিভিন্ন কারুকাজ করা থাকে। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে। এবার ঐতিহাসিক সোনারগাঁও থেকে ওদের ফেরার পালা। বাসের জানালা দিয়ে অস্তগামী সূর্যের ছবি দেখতে দেখতে ওরা ফিরে এলো ঢাকায়। এই স্মৃতি সবার মনে গাঁথা থাকবে অনেক দিন। তো আজকের এই পাঠটি পড়ে তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই এই পাঠটি পড়ে তোমরা সোনারগাঁও সম্পর্কে একটি ধারণা পেয়েছো। সোনারগাঁয়ের যে কৃষির জন্য বিখ্যাত ছিল, এই জায়গার প্রাচীন শাসক কে ছিলেন, কিংবা এই শহরের সবচেয়ে সমৃদ্ধ এলাকার নাম কি, এগুলো তোমরা বুঝতে পেরেছো। তোমরা বুঝে বুঝে পড়বে। আর তোমরা যদি কেউ সোনারগাঁ না যেতে থাকো তাহলে অবশ্যই বাবা মার সাথে সোনারগাঁয়ে যাবে। এবার আমরা পড়ব পাঠের অনুশীলনী। প্রথমে অনুশীলনীতে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। এই যে এই শব্দগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের পাঠের মধ্যেই কোথাও না কোথাও রয়েছে। এইগুলো আমাদের পাঠ থেকে খুঁজে বের করতে হবে। এরপর এই শব্দগুলোর অর্থ আমাদের বলতে হবে। এই শব্দগুলোর অর্থ আমরা একদম বইয়ের শেষে পেয়ে যাব। এছাড়া আমি খাতা লিখে রেখেছি, আসলে আমরা খাতা থেকে শব্দ অর্থগুলো পড়ি। তোমরা আগে আমার সাথে পড়বে, এরপর লিখবে। ঐতিহাসিক, ইতিহাস সংক্রান্ত। গম্বুজ অর্থ চূড়া, বঙ্গদেশ অর্থ বাংলাদেশ, স্থাপত্য অর্থ স্থাপনা কেন্দ্রিক শিল্পকর্ম, নিদর্শন অর্থ দৃষ্টান্ত, শাসনকর্তা অর্থ প্রধান শাসক, অঞ্চল, অঞ্চল অর্থ স্থান, সমৃদ্ধ, সমৃদ্ধ অর্থ উন্নত, প্রসিদ্ধ, প্রসিদ্ধ অর্থ হচ্ছে বিখ্যাত, মসলিন, মসলিন অর্থ বিখ্যাত বস্ত্র, বিলিতি, বিলাত বা ইংল্যান্ডের কোনো কিছু, অভূতপূর্ব, পূর্বে যা দেখা যায়নি বা ঘটেনি, অস্তগামী, পশ্চিম দিকে ঢলে পড়েছে এমন। স্মৃতি, স্মৃতি অর্থ মনে রাখা, লোকশিল্প, লোকশিল্প অর্থ গ্রামের সাধারণ মানুষের তৈরি শিল্প, বিস্মিত, বিস্মিত অর্থ আশ্চর্য, বাহার, বাহার অর্থ শোভা, ম্যাপ, ম্যাপ অর্থ মানচিত্র, কদর, কদর অর্থ হচ্ছে মান্য, খ্যাত অর্থ সুপরিচিত। এই পর্যায়ে আমাদের 2 নম্বরে আছে হচ্ছে কিছু প্রশ্ন। আমাদের প্রশ্নগুলোর উত্তর বলতে হবে এবং লিখতে হবে। আমরা প্রথমে প্রশ্নগুলোর উত্তর বলবো মুখে মুখে, এরপর এই প্রশ্নগুলোর উত্তর আমরা লিখে ফেলবো খাতায়। দেখো আমাদের প্রথম প্রশ্নটি কি ছিল? আমরা যদি পাঠের রিডিংটা ভালো মতো পড়ি মনোযোগ দিয়ে, তাহলে আমরা কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো নিজেরাই পেয়ে যাব। প্রথমে ছিল ক নাম্বার, সোনারগাঁও কোথাও অবস্থিত? উত্তর হবে সোনারগাঁও ঢাকার দক্ষিণ পূর্বে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। খ, গোয়ালদি মসজিদ কী জন্য বিখ্যাত? উত্তর, গোয়ালদি মসজিদ মোগল স্থাপত্যের চমৎকার নির্দেশনার জন্য বিখ্যাত। গ, পানামনগর কী জন্য প্রসিদ্ধ? উত্তর, পানামনগর যে জন্য প্রসিদ্ধ, 1, সোনারগাঁয়ের সবচেয়ে সমৃদ্ধ শহর পানামনগর। এটি ছিল বিরাট বাণিজ্যিক শহর। এখানে একসময় বিখ্যাত মসলিন কাপড় তৈরি করা হতো। এরপর আমাদের ঘ নাম্বার হচ্ছে লোকশিল্প কাকে বলে? উত্তর, আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে লোকশিল্প বলে। ও, লোকশিল্প জাদুঘর কেন দরকার? উত্তর হবে লোকশিল্প জাদুঘরে একটি দেশের শিল্প, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের যাবতীয় নিদর্শন সংগৃহীত থাকে। লোকশিল্প জাদুঘর থেকে যে কোনো দেশের মানুষের রুচিবোধ, ধ্যান ধারণা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। এসব কারণে লোকশিল্প জাদুঘর দরকার। চ, জাদুঘর বলতে কি বুঝি? উত্তর, একটি দেশের শিল্প, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের নিদর্শন যে স্থানে সংগৃহীত থাকে তাকে জাদুঘর বলে। ছ, সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা কে? উত্তর, সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা হলেন শিল্পী জয়নুল আবেদিন।
দেখো এরপর রয়েছে হচ্ছে 3 নম্বরে ঘুরে আসি সোনারগাঁও গল্পে শিক্ষা সফরে সবাই কোথায় যাচ্ছিল। আচ্ছা, এটা আমরা অবশ্যই রিডিং থেকে আমরা প্রশ্ন উত্তরগুলো নিজেরাই পারবো, খুব সহজ। এটা হচ্ছে ঘুরে আসি সোনারগাঁও গল্পে শিক্ষা সফরে সবাই যাচ্ছিল সোনারগাঁও। তারপর লোকশিল্প জাদুঘরের প্রবেশ পথটি কেমন? লোকশিল্পের জাদুঘরের প্রবেশ পথটি কেমন বলো তো? এটা হচ্ছে দারুণ কারুকাজ করা। মসলিন কাপড়ের জন্য প্রসিদ্ধ স্থান হচ্ছে সোনারগাঁও। ঢাকার আগে সোনারগাঁও ছিল কিসের রাজধানী ছিল? ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী। দক্ষিণ পূর্ব বাংলার শাসনকর্তা ছিলেন হচ্ছেন ঈশা খাঁ। ঢাকা থেকে সোনারগাঁওয়ের দূরত্ব 27 কিলোমিটার। এখন আমরা বাম পাশের সাথে শব্দের সাথে ডান পাশের শব্দাংশ মিলে পড়ি এবং লিখব। আমরা পড়ব, পরে আমরা খাতায় লিখে নেব। প্রথমে রয়েছে সমৃদ্ধ এলাকা। যদি সমৃদ্ধ এলাকা বলি তাহলে এটার সাথে কি যাবে? এটা হবে সমৃদ্ধ এলাকার সাথে যাবে হচ্ছে পানামনগর। সমৃদ্ধ এলাকা পানামনগর। প্রাচীন মসজিদ গোয়ালদি। মসলিন কাপড় জগৎজোড়া খ্যাত জয়নুল আবেদিন। লোকশিল্পের প্রতিষ্ঠাতা ঈশা খাঁ ছিলেন সোনারগাঁয়ের শাসনকর্তা। তোমরা এই ডান বাম পাশ মিলিয়ে খাতায় লিখে ফেলবে। এরপর পাশে রয়েছে আমার নিজ গ্রাম বা শহরের কথা সংক্ষেপে বর্ণনা করি। এই পর্যায়ে আমি আমার নিজের গ্রাম সম্পর্কে একটু লিখেছি। আমার গ্রাম সম্পর্কে পড়ি নেই। আর তোমরা যদি আমার গ্রাম সম্পর্কে না পড়তে চাও, তোমাদের নিজের গ্রাম সম্পর্কে ঠিক শুধু গ্রামের জায়গার নামে শুধু গ্রামের নামটা লিখবে, আর হচ্ছে জেলা এবং উপজেলার নামটাও চেঞ্জ হবে, আর বাকি সব কিন্তু প্রায় একই রকমই থাকবে। দেখো আমি যদি বলি আমাদের গ্রামের নাম হচ্ছে নাগেরহাট। এটি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার একটি ছোট্ট গ্রাম। গ্রামের প্রধান সড়কটি পাকা বিধায় এর যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। গ্রামের মাঝ দিয়ে একটি খাল প্রবাহিত হয়ে গেছে, যা সম্পূর্ণ গ্রামটিকে 2 ভাগে বিভক্ত করে দেয়। এই খালটি দিয়ে বর্ষাকালে অনেক বড় বড় নৌকা চলাচল করে। এছাড়াও বর্ষাকালে গ্রামটির চারদিকে পানি থই থই করে। তখন গ্রামটিকে একটি দ্বীপের মতো মনে হয়, যা দেখতে অপূর্ব সুন্দর দেখায়। এই সৌন্দর্য যে কোনো মানুষের মনকে আকর্ষণ করে। আমি আমার গ্রামটিকে মায়ের মতো ভালোবাসি। তোমরা এটি নিজেদের মতো করে লিখতে পারো কিংবা আমার মতো করে লিখতে পারো। শুধু তোমাদের যদি গ্রামের নাম অন্য হয় তাহলে তোমাদের গ্রামের নামটা চেঞ্জ করে সুন্দর করে লিখে ফেলবে এটি। দেখি এরপর কি আছে। এরপর 6 নম্বরে রয়েছে একই অর্থ বোঝায় এরকম কয়েকটি শব্দ বলি। এই যে একই অর্থ বোঝায় মানে হচ্ছে এটাকে বলা হয় সমার্থক শব্দ। তোমাদের পরীক্ষাতে কিন্তু সমার্থক শব্দ বিপরীত শব্দ এগুলো আসে। তো প্রথমে আছে ফুল। ফুলকে কিন্তু আমরা ফুলও বলতে পারি, আবার বলতে পারি পুষ্প, কুসুম, মঞ্জুরি, প্রসূন, পুষ্পক। পানি, পানির শব্দ হচ্ছে অন্য শব্দগুলো হচ্ছে জল, বাড়ি, সলিল, নীর, অম্বু। পৃথিবী, পৃথিবীর সমার্থক শব্দ হচ্ছে জগৎ, ধরণী, ধরিত্রী, ভুবন, বসুন্ধরা। নদী, তটিনী, গাং, প্রবাহিনী, কললিনী। পতাকা, পতাকার সমার্থক শব্দ হচ্ছে কেতন, ঝান্ডা, নিশান, বৈজয়ন্তী, ধ্বজা। তোমরা এগুলো পড়ে ফেলবে, আর এতগুলো না পড়লেও কমপক্ষে 3টি করে সমার্থক শব্দ পড়ার চেষ্টা করবে। এরপর রয়েছে বিপরীত শব্দ। প্রথমটা আমাদের করে দেওয়া আছে সকালের বিপরীত শব্দ হচ্ছে বিকাল। যাওয়ার বিপরীত শব্দ হবে হচ্ছে আশা। আমরা যদি বই লিখে ফেলি এখানে যাওয়ার বিপরীত শব্দ হচ্ছে আশা। আনন্দ, আনন্দের বিপরীত শব্দ হচ্ছে বেদনা। মিষ্টি, মিষ্টি বিপরীত শব্দ হচ্ছে তেতো। রোদ, রোদের বিপরীত শব্দ হচ্ছে বৃষ্টি। প্রথম, প্রথমের বিপরীত শব্দ হচ্ছে শেষ। দেখো এই পর্যায়ে আছে আমাদের কর্ম অনুশীলন। 8 রয়েছে কর্ম অনুশীলন। ক নম্বর রয়েছে মনে করো একজন বিদেশির সাথে তোমার পরিচয় হয়েছে। তিনি আগে কখনো বাংলাদেশে আসেননি। তিনি বাংলাদেশের আচার, অনুষ্ঠান, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে জানার জন্য কোথায় যাবেন তা তোমার কাছে জানতে চাইলেন। সেক্ষেত্রে তুমি তাকে কোথায় যাওয়ার পরামর্শ দেবে এবং কেন? আমি যদি এটা বলি তাহলে হবে আমি উক্ত বিদেশিনীকে লোকশিল্প জাদুঘরে যাওয়ার পরামর্শ দেব, কারণ লোকশিল্প জাদুঘরের মাধ্যমে একটি দেশের আচার, অনুষ্ঠান,
সংস্কৃতি সম্পর্কে সহজে জানা যায়। এটা তোমরা নিজেরা লিখবে এরকম করে যেভাবে বললাম। তারপর খতে রয়েছে নিচে যে কোনো একটি বিষয় নিয়ে 8টি বাক্য লিখি। আছে সোনারগাঁও, জাদুঘর, স্মৃতিসৌধ, শহীদ মিনার। তোমরা এখান থেকে 4টি থেকে যে কোনো একটি নিয়ে একটি বিষয়ের উপরে 8টি করে বাক্য লিখবে। আমরা প্রথমেই লিখব হচ্ছে সোনারগাঁও নিয়ে। দেখি সোনারগাঁও নিয়ে কী কী বাক্য হয়। 1 নম্বর, সোনারগাঁও ছিল প্রাচীন বাংলার রাজধানী। 2, এর শাসনকর্তা ছিলেন ঈশা খাঁ। 3, এখানে একসময় ধনী ব্যবসায়ীরা বাস করতেন। 4, সোনারগাঁয়ে তৈরি মসলিনের বিশ্বজোড়া খ্যাতি ও কদর ছিল। 5, পরে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে এটি। 6, সোনারগাঁয়ে রয়েছে লোকশিল্প জাদুঘর। 7, যে বাড়িতে জাদুঘরটা করা হয়েছে তার আদি নাম বড় সর্দার বাড়ি। 8, এ শহরে পুরানো দালান বাংলার অভূতপূর্ব স্থাপত্য শৈলী। এছাড়া আমি হচ্ছে জাদুঘর নিয়ে বাক্য লিখেছি 8টি। আসলে জাদুঘর নিয়ে বাক্য পড়ে নেই। 1 নম্বর, বাংলাদেশে বিভিন্ন ধরনের জাদুঘর রয়েছে। 2, বাংলাদেশের জাতীয় জাদুঘর ঢাকার শাহবাগে অবস্থিত। 3, এটি 1913 সালে প্রতিষ্ঠিত হয়। 4, শুরুতে এর নাম ছিল ঢাকা জাদুঘর। 5, এটি বাংলাদেশের সবচেয়ে বড় জাদুঘর। 6, 2013 সালে এই জাদুঘরটি প্রতিষ্ঠার 100 বছর পূর্ণ হয়। 7, জাদুঘরে গেলে অনেক কিছু জানা যায়। 8, ছুটির দিনে আমরা জাদুঘরে যেতে পারি। এছাড়া রয়েছে স্মৃতিসৌধ এবং শহীদ মিনার নিয়ে। তোমরা এগুলোতেও বাক্য বানাতে পারো। আমি শুধু সোনারগাঁও এবং জাদুঘর নিয়ে লিখেছি। তোমাদের যে কোনো যেটা মন চায় সেটা নিয়ে লিখতে পারবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল। তোমাদের কেমন লেগেছে আজকের ক্লাস কমেন্টস করে জানাবে। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।